তাদেরকে বিচার করবেন, সেটি কি যারা বিপ্লবে অংশ নেয়নি তাদের মাধ্যমে সম্ভব? আওয়ামী লীগের বিচার করতে দরকার সাহস। আমার মনে হয় না যে এই সরকারের আসলে সেই সাহসটুকু রয়েছে। যদি থাকতো তাহলে ইতিমধ্যে শেখ পরিবারের সদস্যদেরকে গ্রেপ্তার করা হতো। একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এমনকি আওয়ামী লীগ দলটি যারা পরিচালনা করত তাদের একজনকে এখনো পর্যন্ত ধরা হয়নি, বরং আমরা দেখেছি যে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে। আমরা বারবারই বলে আসছি সেনাবাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিল। এই 2 মাস ধরে মোটামুটি আমরা বলতেই আছি, কিন্তু আমাদের কথা তো গ্রাহ্য করা হচ্ছে না। আমরা তো অন্তত প্রত্যাশা করি যে কেউ না উত্তর দিক, অন্তত ডক্টর ইউনূস স্যার বলবেন যে এই তালিকার মধ্যে এরা এরা ছিল। আমরা তো সন্দেহ করছি যে এই তালিকার মধ্যে ওবায়দুল কাদের ছিল, আসাদুজ্জামান ছিল, হাসান মাহমুদ ছিল, আরাফাত ছিল। আপনি কেন প্রকাশ করছেন না? তার মানে এদেরকে পালিয়ে যেতে আপনারা সহযোগিতা করেছেন। আমরা এখনো দাবি করছি এবং ভবিষ্যতেও দাবি করে যাব, অবশ্যই এই তালিকা প্রকাশ করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তালিকা প্রকাশ না করলে তাদেরকে পালিয়ে যাওয়ার দায় আপনাদেরকে নিতে হবে। আমাদের গত পরশুদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার সাথে বৈঠক ছিল এবং দুঃখের সাথে বলতে হয় যে সেখানে আমাদেরকে মাত্র 15 থেকে 20 মিনিট আমাদের প্রতিটা দলের জন্য বরাদ্দ। 2 মাস পর মাঝখানে একটা বৈঠক হয়েছিল, সেটি 15 আগস্ট পালন করবে কি করবে না, আমাদের মতামত কি, এক একটা দলকে 2 থেকে 3 মিনিট টাইম দেওয়া হয়েছিল এবং 3-4টা দল একসাথে ডাকা হয়েছিল। যারা জোটের রাজনীতি করে তাদেরকে একসাথে ডাকা হয়েছিল, হা বা না আপনি করতে দিবেন নাকি দিবেন না। যেটি এখানে আশরাফ ভাই বলেছেন যে লোক দেখানো সংলাপ। আপনি দলগুলোকে গুরুত্ব না দিয়ে আপনি কাকে গুরুত্ব দিচ্ছেন? অন্ধকারের মধ্যে থেকে তো আসলে সংস্কার করা যায় না, আপনাকে পরিষ্কার করতে হবে। এই কারণেই আমরা বারবার বলছি যে আপনারা একটা রোড ম্যাপ বা আপনাদের পরিকল্পনা প্রকাশ করেন, তাহলে মানুষ বুঝবে যে আপনাদের আসলেই 15 মাস, 20 মাস বা 24 মাস সময় এই কারণে প্রয়োজন। কিন্তু আপনারা সেগুলো আমাদের কাছে প্রকাশ করছেন না। আপনারা কি 5 বছর থাকবেন নাকি 10 বছর থাকবেন, নাকি আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন হবেন, সেটি তো আমরা জানতে পারি না। এই বিপ্লবে কতজন মানুষ শহীদ হয়েছে আমরা জানি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 700-এর অধিক, আর একটা উপকমিটি তারা গঠন করেছে, তারা বলছে 1500-র অধিক। আমরা কারটা বিশ্বাস করব? এখনো পর্যন্ত আমরা তালিকা পেলাম না। 2 মাসে আপনি একটি শহীদ পরিবারের হাতে ক্ষতিপূরণ দিতে পারলেন না। প্রায় প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। আমি হাসপাতালে গিয়েছি এবং সেখানকার যারা আহত তারা চিৎকার করছে, চিকিৎসা পায় না। অনেক অভিযোগ। আপনি কাউকে বিদেশে চিকিৎসার জন্য কেন নিলেন না? অথচ এই সরকারের দুঃখিত, এই সরকারের উপদেষ্টা তারাও তো চিকিৎসার জন্য বিদেশে যায়। তাহলে যারা এই অভ্যুত্থানের জন্য এত সংগ্রাম করলো, রক্ত দিল, তাদেরকে কেন আমরা সুচিকিৎসা দিতে পারছি না? আমরা দাবি করেছি যে প্রত্যেকটা শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক ন্যূনতম 1 কোটি টাকা, এবং প্রত্যেকটা পরিবারের একজন সদস্যকে চাকরি দিতে হবে। আমরা জানি না আসলে তারা এই দাবিগুলো কেন অগ্রাহ্য করছে। আজকে আমি আরেকটি দুঃখের কথা বলতে চাই, সেটি হলো সকালবেলা যখন আমাদের পল্টন কার্যালয়ে আসছি, রাস্তায় দেখলাম যে স্কুলের ড্রেস পরে স্কুলের বাচ্চারা তারা মিছিল করছে, তাদের হাতে কালো পতাকা। সিদ্ধেশ্বরী স্কুল, ব্যানারে লেখা যে সিদ্ধেশ্বরী স্কুলের সকল শিক্ষার্থীবৃন্দ, তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, এই স্লোগান। আমার কাছে সন্দেহ লাগছে যে এর আগে আমরা দেখেছি যে আনসারের পোশাক পরে ছাত্রলীগ যুবলীগ তারা কু করতে চেয়েছিল, এবং রিকশা চালকের পোশাক পরে ছাত্রলীগ যুবলীগ শাহবাগে অবস্থান নিয়েছিল, এবং আওয়ামী লীগ হিন্দু সেজে তারা শাহবাগে অবস্থান নিয়ে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করেছিল। ঠিক একইভাবে
এই আওয়ামী লীগের যারা রয়েছে তাদের সন্তানদেরকে স্কুলের সাধারণ শিক্ষার্থী বানিয়ে স্কুলের ড্রেস পরিয়ে আজকে এইভাবে রাস্তায় নামিয়ে দিয়েছে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য। তাছাড়া এইভাবে সাধারণ ছাত্ররা যাদের বয়স 14 থেকে 15-18 বছরও হয়নি, তারা কি বোঝে খেলাপথে? বাংলাদেশকে নিয়ে ভারত একটি ষড়যন্ত্র শুরু করেছে, এটি আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক আগামীতে কি হবে সেটিও এই সরকারকে বলতে হবে। আপনি ইলিশ একবার বলেন পাঠাবো না, আবার পূজা আসলো ইলিশ পাঠিয়ে দিলেন, এইভাবে তো হয় না। সবকিছু স্পষ্ট থাকতে হবে, আমরা সেই দাবি রাখছি। এই সরকারের ব্যর্থতাগুলো যদি একটু আমি তুলে ধরি, সফলতা অবশ্যই বলতে হবে। দেখেন, এক নম্বরে হলো যে এখনো পর্যন্ত এই 2 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা উন্নত করতে পারি নাই। পুলিশ, র্যাব এবং প্রশাসন, সরকারি কর্মকর্তারা এখনো পর্যন্ত ফাংশন করছে না। ডিসি, এসপি যেগুলো নিয়োগ হয়েছে এগুলো অধিকাংশই আওয়ামী লীগের। আমাদের মধ্যে যে ঐক্য আমরা প্রতিষ্ঠা করেছিলাম সেই ঐক্য ইতিমধ্যে পুরোপুরি ভেঙে গিয়েছে। যে এখানে দেখেন আমরা একে অপরের সমালোচনা করছি, আমরা এই সরকারের সমালোচনা করছি, ছাত্রদের সমালোচনা করছি। আমাদের ম্যাডাম তো বললেনই ছাত্রদের ঘরে ফিরে যাওয়া দরকার। তো এরকম সমালোচনা, আলোচনা, বিভেদ, বিচ্ছেদ এগুলো আমাদের শুরু হয়ে গিয়েছে। আমরা ঐক্য এবং সংহতি যেমনি ভাবে 71-এর পরে প্রতিষ্ঠা করতে পারি নাই, ঠিক একইভাবে আমার এবারও সন্দেহ এবং সংশয় হয় যে ঐক্য এবং সংহতি আমরা প্রতিষ্ঠা করতে পারবো কিনা। যেটা আগে বলেছি যে শহীদের তালিকা প্রকাশ করা হয়নি, তাদেরকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি, এবং প্রশাসনের মধ্যে যারা হারুন ছিল এবং যারা বিপ্লব ছিল, মেহেদী ছিল, সেই দুর্বৃত্তদের এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে মনির, কুখ্যাত মনির, তিনি ভারতে পালিয়ে গেছেন, শপিং মলে তিনি শপিং করছেন, আনন্দে ঘোরাফেরা করছেন। যেটি এখানে ইতিমধ্যে বলা হয়েছে যে শেখ পরিবারের একজনকেও গ্রেফতার করা হয়নি, আওয়ামী হাইকমান্ডের কাউকে গ্রেফতার করা হয়নি। সড়কে যে ধরনের যানজট, সড়কে কোনো শৃঙ্খলা নাই, ট্রাফিক পুলিশ কাজ করছে না, নিত্য পণ্যের দাম লাগাম ছাড়া। গত পরশুদিন ধানমন্ডিতে একটি পরিবার, তারা হাই সোসাইটি, তার সাথে কথা হচ্ছিল, তারা কখনো আন্দোলন সংগ্রাম করেন না, এইবার নেমেছেন হাসিনার বিদায়ের জন্য। অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, শেয়ার বাজার কেলেঙ্কারি, অর্থনৈতিক কেলেঙ্কারি। তো তিনি আমাকে বললেন যে 2 মাস প্রায় হতে চললো, আমরা তো হাসিনাকে সরালাম, এখন তো মনে হচ্ছে এই সরকারকে সরানোর জন্য আরেকটি আন্দোলন করা লাগবে, কারণ তারা পারছে না। শেয়ার বাজারের এই অবস্থা, তিনি প্রায় 30 লাখ টাকা লস হয়েছে তার, তিনি এই কথা বললেন। দেখেন, রাজনৈতিক মামলাগুলো নিয়ে কথা হচ্ছে, এখন পর্যন্ত মামলাগুলো তারা কিভাবে কোন প্রক্রিয়ায় প্রত্যাহার করবে সেই বিষয়ে আমরা কোনো আলোচনা দেখছি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তার নামে অসংখ্য হয়রানিমূলক মামলা, এমনকি আমার নামে 12টি মামলা, সেই মামলাগুলো এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। আমরা কি চাঁদাবাজি করেছি, লুটপাট করেছি, অন্যায় করেছি, ধর্ষণ করেছি? এই মামলাগুলোর কি পরিণতি হবে আমরা জানি, এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। গণহত্যার ব্যাপারে কি রাষ্ট্রীয়ভাবে মামলা করা যায় না? আমরা তো দেখছি না যে গণহত্যার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কোনো মামলা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বলা হচ্ছে, উপদেষ্টারা বলছেন যে আপনারা মামলা করেন, আমাদেরকে বলছে আপনারা মামলা করেন। আমরা যদি এইভাবে মামলা করবো, আপনাদের কাজটা কি? আমরা মনে করি যে তাদের উচিত গণহত্যার মামলা করা এবং সেটি রাষ্ট্রীয়ভাবে। প্রয়োজনে আপনারা পরিবারগুলোকে ডাকেন, সহযোগিতা করেন, আপনারা তো করছেন না। অনেক পরিবার মামলার বিষয় বোঝেই না, অনেক কৃষকের সন্তান মারা গেছে, শ্রমিকের সন্তান মারা গেছে, তারা কি বোঝে? লেখাপড়া জানে না, ঠিক মতো কথাই বলতে পারে না। সুতরাং এই মামলাগুলো করার ব্যাপারে তাদের উদ্যোগ নিতে হবে। আমি সর্বশেষ যেটি বলবো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের এই আন্দোলনের যে ভূমিকা, সকল বিশ্ববিদ্যালয়, এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এখানে বক্তব্য রেখেছেন, তিনি বললেন যে আমি অত্যন্ত গর্বিত যে আমার বিশ্ববিদ্যালয় এই ধরনের ভূমিকা রেখেছে। আমরা দেখেছি ভূমিকা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে ভূমিকা রাখলো, সর্বত্র আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল, তারা আন্দোলনটা আবার শুরু করলেন। তাদের প্রতিনিধি এই সরকারে কোথায়? তাদের মূল্যায়ন কোথায়? কোথাও আছে? নাই। 7 কলেজের শিক্ষার্থীরা যে ভূমিকা রাখলো, তাদের মূল্যায়ন কোথায়? আপনি যদি
যারা ভূমিকা রাখলো এখনো বৈষম্য করেন সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে কি হবে? আমিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটি কিন্তু মানুষ খুব ভালোভাবে গ্রহণ করছে না। আমাদের আগামীতে অবশ্যই ঐক্য সংহতির জাতীয় সরকার গঠন করতে হবে, অন্যথায় এই স্বাধীনতা বা দ্বিতীয় মুক্তি যেটি আমরা বলি না কেন সেটি ব্যর্থ হবে। অবশ্যই ডক্টর ইউনূস আমাদের জন্য গর্বের বিষয়, কিন্তু তার আশপাশে যদি যোগ্য দক্ষ রাজনীতি সম্পর্কে জানাশোনা আছে, জ্ঞান আছে, পড়াশোনা আছে, সেই মানুষগুলো না থাকে, তাহলে ডক্টর ইউনূস যত বড়ই জ্ঞানী যোগ্য মানুষ হোক না কেন তিনি কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এখানে আলোচনা এসেছে যে মাত্র 21 জন ব্যক্তির মাধ্যমে 1.5 বছর রাষ্ট্র পরিচালনা করা সম্ভবপর নয়। সুতরাং এই উপদেষ্টা মণ্ডলীর যে পরিসর সেটা অবশ্যই বৃদ্ধি করতে হবে। যদি তারা রাজনৈতিক দলগুলোর মতামত পরামর্শের ভিত্তিতে পরিসর বাড়ায়, তাহলে অবশ্যই তারা রাষ্ট্র সংস্কার করতে পারবে। আজকেও ইউনূস স্যার বলেছেন যে সংস্কারের আগে নির্বাচন নয়। আমরাও মনে করি যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সংস্কার দরকার, সংস্কারের পরেই নির্বাচন। তবে নির্বাচনের বিষয়ে অবশ্যই আপনাদের বক্তব্য থাকতে হবে, আপনাদের রোডম্যাপ এবং পরিকল্পনা থাকতে হবে। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।